মাস শেষ হলো না, এইদিকে পকেট খালি হয়ে গেল। এরকম পরিস্থিতি আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। তখনও আমরা হয়তো মনে মনে একটা কথাই ভেবে থাকি যে আমার দ্বারা মনে হয় টাকা জমানোটা হবে না, বাকি সব কাজ হবে, কিন্তু টাকা মনে হচ্ছে কোনোদিনও জমাতে পারবো না। কি, এই কথাটাই তো বারংবার মনের মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু আর চিন্তা করো না, আমি আজকে তোমাদের মূলত দুটো পদ্ধতির কথা বলবো। এই দুটো পদ্ধতি তোমরা যদি একটুখানি মন দিয়ে শোনো এবং সেটাকে কাজে করার চেষ্টা করো, তাহলে দেখবে টাকা জমানোটা একেবারে জল ভাতের মতো তোমার কাছে সহজ হয়ে গেছে। প্রথম পদ্ধতি, সেটা হলো রাউন্ড আপ পদ্ধতি। এর মূল ফান্ডাটা কি বলতো? এর মূল ফান্ডা হচ্ছে টাকা পয়সার লেনদেনের ওপর একটা রাউন্ড আপ করে ফেলা, দিয়ে সেভিংস করা। এই হচ্ছে মূল কথা। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, আরও সহজে বোঝানোর জন্য আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে একেবারে গুছিয়ে জিনিসটা বর্ণনা করে দিচ্ছি। শুরুতেই একটা কথা বলে রাখি, আমাদেরকে একটা অ্যামাউন্টের লিমিট কিন্তু সেট করে নিতে হবে। একটা মাস তো 30 দিনে হয়ে থাকে, তো আমরা কি করব, 15 দিন 15 টাকা করে জমানোর একটা লিমিট সেট করব, আর বাকি 15 দিন 10 টাকা করে সঞ্চয় করার একটা লিমিট সেট করব। কেন 10 টাকা করলাম বলো তো? যখনই মাসের 15 তারিখটা হয়ে যায়, তখন এমনি আমাদের টাকার পরিমাণটা কমতে থাকে, কারণ স্বাভাবিকভাবেই প্রথম 15 দিনে বেশ খানিকটা খরচা হয়ে গেছে। সেই কারণের জন্য বাকি 15 দিন আমরা 10 টাকা করে সঞ্চয় করব। আমি তোমাদের ইন্ট্রোতে একটা কথা বললাম না, টাকা জমানো জলের ভাতের মতো সহজ হয়ে যাবে। আমাকে তো জিনিসটাকে ইজিলি করে তুলতে হবে না, চাপ সৃষ্টি করলে তো আমরা কোনো দিন পারবো না। তাই জন্য এই 10 টাকা অ্যামাউন্টটা। এবারে আরও উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিভাবে কি করবে তোমরা। আচ্ছা, ধরো দেখা গেল তুমি বাজার বেরিয়েছো এবং 200 টাকা হাতে নিয়ে তুমি বাজার বেরিয়েছো। তোমার খরচা হয়েছে 173 টাকা। তাহলে তোমার হাতে কত টাকা থাকছে? থাকছে 27 টাকা। আমি তোমাদের কি বলেছিলাম? 15 টাকা করে আমরা লিমিট সেট করব প্রথম 15 দিন। আমরা সঙ্গে সঙ্গে 15 টাকাটা একটা আলাদা ব্যাগে রেখে দেব। এখন তোমরা হয়তো এই প্রশ্নটাও করবে বা আমাকে কমেন্ট করে বলবে হয়তো, তাহলে বাকি 12 টাকাটা আমরা কি করব? 12 টাকাটা নর্মাল ব্যাগের মধ্যে রেখে দাও, তোমার যেটা বাইরে নিয়ে যাওয়ার ব্যাগ, পরের দিনের খরচা করতে সেটা কাজে লেগে যাবে। খুব সিম্পল একটা বিষয়। আমার 15 টাকা সরিয়ে নেওয়া নিয়ে কথা, তাই 15 টাকা রেখে দিলাম। এবং এখানে তোমাদের মনে আরেকটা প্রশ্ন দানা বাঁধতে পারে যে আচ্ছা, রোজ তো আমি 15 টাকা পারবো না, কারণ কোনো দিন হয়তো দেখা গেল খরচাটা আমার হয়ে গেছে 200 টাকার মধ্যে নিয়ে গেছি, 190 টাকা খরচ হয়ে গেছে। তখন ঠিক আছে, 10 টাকা তো আছে, সেটাও তো একটা অ্যামাউন্ট। তো সেই 10 টাকাটাকে তুমি সে আলাদা ব্যাগে সঞ্চয় করে রেখে দাও। দেখো, লিমিট থাকবে তোমার 15 টাকা, এটা একটা টার্গেট থাকবে। বাই এনি চান্স হলো না, তখন 10 টাকা। কিন্তু তুমি তখন যদি এটা ভাবো না, আজকে তো 15 টাকা নেই, 10 টাকা থাক, 10 টাকা রাখার দরকার নেই, না, বন্ধ করা যাবে না। এইটা বারংবার বলছি, একটুখানি মন দিয়ে শুনে নাও। বন্ধ করা যাবে না, একদিনের জন্য কোনো কিছুকে ক্লোজ করা যাবে না। তোমাকে 10 টাকা 5 টাকা হলেও কিন্তু আলাদা করে রাখতে হবে। এটাই হলো মোদ্দা কথা। আচ্ছা, এইটা তো গেল মাসের প্রথম 15টা দিন। বাকি পরের দিনগুলো ঠিক একইভাবে করব। যেভাবেই হোক না কেন ওই 10 টাকা করে সঞ্চয় করব। কোনো দিন পারলাম না 10 টাকা, তো 5 টাকা করব। যেরকম পারবো সঞ্চয়, কিন্তু টার্গেট, বারবার বলছি একটা কথা, টার্গেট আমার থাকবে কিন্তু ওই 15 টাকা করে আর 10 টাকা করে। কম হলে বাই এনি চান্স হয়ে গেল। এবারে তোমরা 6টা মাস এই কাজটাকে কন্টিনিউ করে যাও। 6 মাস পর যে ব্যাগটাতে করেছো বা যে ভান্ডারে করেছো, যেখানেই করো না কেন, সেটা ভালো করে খুলে দেখো। যে অ্যামাউন্টটা তোমরা পাচ্ছ সেটাকে নর্মাল অ্যাজ আ সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে পারো, বা তুমি সেটাকে লামসাম একটা ইনভেস্টমেন্টও করে দিতে পারো। নর্মাল যতটুকু অল্প হলো, হয়তো তার থেকে আরও কিছু একটু দিয়ে একটা ইনভেস্টমেন্ট করে দিলে। তাহলে বুঝতে পারলে তো? দেখো, টাকা জমানোটা জল ভাতের মতো সহজ হয়ে গেল না? একেবারে ইজি, কোনো রকম কোনো এক্সট্রা প্রেশার তোমাকে কিচ্ছু নিতে হলো না, অথচ দেখো টাকা কি সুন্দর জমতে থাকছে। এবারে দ্বিতীয় পদ্ধতিটার কথা বলবো, ক্যাশ অনলি মেথড। এটা কি? আমরা এখনকার দিনে
দেখবে একটু বাইরে ঘোরাফেরা করতে, বাইরে একটু খাওয়া দাওয়া করতে, একটু বিনোদনের নিয়ে জীবন কাটাতে আমরা কিন্তু ভালোবাসি। কেউ এটা হলো করে বলতে পারবে না যে না আমরা এগুলো পছন্দ করি না। আর প্রত্যেক মাসে যথারীতি এই সমস্ত কিছু করার জন্য টাকা খরচা আমাদের হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই অ্যামাউন্টটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তাই তো? কোনো কোনো মাসে দেখা গেল তুমি দুবারের জায়গায় 6বার রেস্টুরেন্ট চলে গেছো, হয়তো মাসে 2খানা মুভি এসছে, 2টো মুভি দেখে নিয়েছো। আর এখনকার দিনে আমরা প্রত্যেকেই জানি বাইরে একটা সিনেমা দেখতে গেলে কত টাকা আমাদের খরচা হয়, এইটুকু আমাদের ধারণা প্রত্যেকের কাছে রয়েছে। এখন আর ওই 20, 30, 35 টাকার তো আর টিকিট নেই, আমরা প্রত্যেকেই জানি কত টাকা লাগে। তো যথারীতি অনেক টাকাই হয়তো খরচা হয়ে যায়। এর জন্য উপায় কি? এর জন্য আমরা মাসের শুরুতেই আমাদের ইনকামের ম্যাক্সিমাম 10% আর মিনিমাম 5% অ্যামাউন্ট আলাদা করে এর জন্য বরাদ্দ করে সরিয়ে দেব। যাই হোক যাক না কেন, আমরা এই পারপাসের জন্য 10%-এর বেশি খরচা করব না, আর 5%-এর কম খরচা করব না। 5 to 10%-এর মধ্যে খরচাটা আমাদের কাছে ঘোরাফেরা করবে। আর ক্যাশের কথা কেন বললাম বলো তো? এখনকার দিনে আমরা অনলাইন পেমেন্ট করতে ভালোবাসি, কিন্তু একটা কথা মনে রাখবে, ধরো কোনো কারণে তোমার 2000 টাকা বিল হলো, আমি নর্মাল একটা এক্সাম্পলের জন্য বলছি, 2000 টাকা তুমি যখন অনলাইনে পেমেন্ট করবে না, তোমার দেখবে গা করকর খুব একটা করবে না, কারণ টাকাটা তো তুমি চোখে বা দেখতে পাচ্ছ না বা হাতে নিয়ে ফিল করতে পারছো না, সেটা তো উড়ে উড়ে চলে যাচ্ছে পরিষ্কার কথায়, তো তোমার খুব একটা ফিল হবে না। কিন্তু তোমাকে যদি বলা হয় 2000 টাকা তোমার ওয়ালেট থেকে বার করে পেমেন্ট করতে, তখন কিন্তু একটু বুকের কোণে চিনচিনটা করবে। তখন মনে হবে বাবা 2000 টাকা কি করলাম বা কি খেলাম এর জন্য আমার 2000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তখনই তোমার কিন্তু গা করকরানিটা শুরু হবে। সেই জন্যই বলছি সব সময় ক্যাশে পেমেন্টের সিদ্ধান্ত নেবে। অনলাইন পেমেন্ট যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এবারে এইভাবে যে বেঁধে দিতে পারছো না 5 to 10% অ্যামাউন্ট এই সমস্ত বিনোদনের জন্য, তখনই দেখবে এক্সেস খরচাটা কিন্তু তুমি রোধ করতে পারছো, যার ফলস্বরূপ ইজিলি টাকা তোমার জমছে। ওই পকেট খালি বা আমার দ্বারা টাকা জমানো আর কোনো দিন হবে না, এই চিন্তাগুলোই আসবে না, তুমি ইজিলি কিন্তু টাকা সঞ্চয় করে উঠতে পারবে। আশা করি দুটো পদ্ধতি তোমাদের ভালো লাগলো। এই পদ্ধতিগুলোকে একটু শুনে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবে টাকা জমানোটা কত ইজি হয়ে গেছে।